2026 ওয়ার্ল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়ন কি আর্জেন্টিনা হতে যাচ্ছে? এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ গতকালকেই মার্কিন মুলুকে মহরণ মানে আমাদের এপিসোড থেকে আপনারা যে বিশ্লেষণ প্রতিটা পর্বে শুনে এসছেন একদম ময়দান থেকে স্টুডিও পর্যন্ত, তাতে আর্জেন্টিনা একটা স্পেলে কিন্তু ফুটবল খেলছে। একটা স্পেল বলতে ইদার লাস্ট 10 মিনিট কিংবা লাস্ট 15 মিনিট এই স্পেল, এবং এই স্পেলে বিশ্বাস করুন যে কোনো দল তাদের বিপক্ষে যারা থাকছে একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর বিশেষ করে মেসি কত বড় প্লেয়ার, শুধু স্কোরার নয়, তার ফুটবল সেন্স বলুন, তার ড্রিবলিং বলুন, এবং তার অ্যান্টিসিপেশন যে কতটা অ্যাকিউরেট, তারও একবার কিন্তু বড় একটি উদাহরণ আমরা হয়তো কালকে দেখলাম, কাল রাত্রে। কারণ কালকে আর্জেন্টিনা 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে লাল হলুদ অর্থাৎ স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে। মানে নীল সাদা এবং লাল হলুদের লড়াই রবিবার রাত 12:30টায় বিশ্বকাপ ফাইনাল। ইংল্যান্ড মাফ করবেন, এই আর্জেন্টিনা ভার্সেস স্পেন আপনারা দেখবেন। রিমিক মাঝি আমার সঙ্গে আছেন, যার বিশ্লেষণ আপনারা শুনে আসছেন। আমি প্রতিটা পর্বেই বলে থাকি একদম শেষের দিকে আমরা চলে এসেছি বিশ্বকাপের। তার আগে জানিয়ে রাখি, কালকে ইংল্যান্ড কিন্তু আপনারা জানেন গর্ডন গোল করেছিল 55 মিনিটে, দে টুক দ্য লিড। কিন্তু ওই যে বললাম লাস্ট স্পেলে কিন্তু আর্জেন্টিনা লাস্ট 10 মিনিট কিংবা লাস্ট 5 মিনিট 15 মিনিট রাদার এমন একটা ফুটবল খেলছে, সবাই একসঙ্গে টিমওয়ার্ক, যে কোনো দল কিন্তু যে কোনো প্রতিপক্ষকে কিন্তু তারা হারিয়ে দিচ্ছে। এবং 85 মিনিট এবং অ্যাডেড টাইম 90+2 অনবদ্য এনজো ফার্নান্ডেজ এবং লটেরো মার্টিনেজ এবং মেসির সেই সেন্টার ডান দিক থেকে, যেটা অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন, অনবদ্য, অসাধারণ, আনপ্যারালাল, সুপার। ওকে রিমিক, আমি যেটা প্রথমে জিজ্ঞেস করবো তোমাকে যে এই যে মেসির অ্যাসিস্ট দুটো ক্ষেত্রেই, স্ট্রাইকার বাদ দিয়েও তিনি যে কত বড় গেম মেকার, এবং উইং থেকে সেন্টার করে যে গোল লটেরো মার্টিনেজ করলো 90+2-তে, স্পেসিফিকভাবে কিন্তু রেমিক বলেছিল যে ম্যাচ টাই ব্রেকারে যাবে না, এবং যায়নি রেমিক। একদমই। দেখো, মানে দুটো দল যে ছন্দে ফুটবল খেলেছে এই টোটাল বিশ্বকাপে, তাতে আমরা গতকালকেই আমি বলছিলাম তোমাকে যে এই ম্যাচ কোনোভাবেই এক্সট্রা টাইমেও যাবে না, টাই ব্রেকারেও যাবে না, নির্ধারিত 90 মিনিটেই ফয়সলা হবে। তুমি যেটা দিয়ে শুরু করলে যে আর্জেন্টিনার এই যে শেষ মুহূর্তের ঝড়, সেটা হচ্ছে তোমার আমরা কেপ ভার্দের এগেনস্টেও দেখলাম রাউন্ড অফ 32-তে, রাউন্ড অফ 16-এ আমরা দেখলাম ইজিপ্টের বিরুদ্ধে, এবং কোয়ার্টার ফাইনালে আমরা দেখলাম সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ঠিক একইভাবে 7 মিনিটের একটা আর্জেন্টাইন ঝড়, এবং সেই ঝড়েতে বিশ্বকাপে নিভে গেল ইংল্যান্ডের হ্যারিকেন। বললাম কথাটা, 7টা মিনিট 84 মিনিট পর্যন্ত এই ম্যাচেও আর্জেন্টিনা পিছিয়ে। তুমি একদম ঠিক জায়গায় বলেছো যে এটা স্কালোনির একটা স্ট্র্যাটেজি, যে এবং স্ট্র্যাটেজি শুধু বলবো না, এটা তার একজন কোচের দলের প্রতি কতটা আস্থা, কতটা বিশ্বাস, এবং বিশেষ করে মেসির মতো কিংবদন্তির ওপর কতটা আস্থা এবং কতটা বিশ্বাস একজন কোচ রাখতে পারেন। এবং যখন 84 মিনিট পর্যন্ত দলটা পিছিয়ে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, তখনও কিন্তু স্কালোনির চোখে মুখে কিন্তু কোনো চিন্তার ছাপ দেখিনি। মাঝে মাঝে আমরা যখন ক্যামেরা স্কালোনির দিকে ফোকাস করছিল, আমরা দেখছিলাম তিনি মুচকি হাসছেন। মানে পুরো একটা চিত্রনাট্য মানে তৈরি করা ছিল। মানে কেপ ভার্দে, তারপরে ইজিপ্ট, তারপরে সুইজারল্যান্ড, আজকে ইংল্যান্ড, এটা কখনো কাকতালীয় হতে পারে না। এবং সবথেকে যেটা বড় কথা, যেটা নিয়ে আমরাও এবং সমস্ত ফুটবল প্রেমীরাও একটু আতঙ্কে ছিলেন, যে এই আর্জেন্টিনা ম্যাচে এত রেফারিং, এত ভার নিয়ে প্রশ্ন। এই ম্যাচটা কিন্তু রেফারিং নিয়ে অন্তত কোনো প্রশ্ন ওঠার জায়গা কিন্তু নেই। যথেষ্ট কড়া হাতে কিন্তু রেফারি খেলাটাকে পরিচালনা করেছেন। তুমি যদি প্রথম হাফ দেখো, প্রথম হাফে যেন দুটো দল কুস্তি করলো, মারপিট করলো। 19টা ফাউল হলো প্রথম হাফে, তার মধ্যে 12টা করলো আর্জেন্টিনা এবং 7টা করলো ইংল্যান্ড। কাজের কাজ কিচ্ছু হয়নি প্রথম হাফে। সিমিওনকে আমরা দেখলাম যে ডিপলকে প্রথম একাদশে না রেখে সিমিওনকে আমরা দেখলাম প্রথম একাদশে রেখেছিলেন স্কালোনি, এবং বাবার থেকে মনে হয় ট্রেনিং নিয়ে এসেছিলেন এই সিমিওনে। ওই সারাক্ষণ উনি নিজের কাজটা করে গেলেন, কুস্তি, ধাক্কাধাক্কি, দৌড়াদৌড়ি করলেন, কিন্তু কাজের কাছে ছিল না। দুটো দলই প্রথম হাফে অত্যন্ত দ্রুত আক্রমণে ওঠার চেষ্টা করেছে, কিন্তু যতটা বেশি আক্রমণ উঠেছে তত যেন বেশি মনে হচ্ছিল প্রথমার্ধটা খুব
ফিজিক্যাল ফুটবল হলো, সেই কারণেই 19টা ফাউল হলো। এবং সেকেন্ড হাফে আমরা যেটা ভেবেছিলাম যে আর্জেন্টিনা হয়তো কি করবে, কেননা ডিফেন্সটা তো, আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে আমাদের খুব যথেষ্ট চিন্তা ছিল। তুমি যদি শেষ 3টে ম্যাচ দেখো, আর্জেন্টিনা প্রায় 5টা গোল হজম করেছিল। কেপ ভার্দের বিরুদ্ধে 2টো, ইজিপ্টের বিরুদ্ধে 2টো, সুইজারল্যান্ডের বিরুদ্ধে 1টা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিফেন্সটা নিয়ে খুব সন্দেহ ছিল যে সেকেন্ড হাফে হয়তো ইংল্যান্ড এই গর্ডন, হ্যারিকেন এবং বেলিংহ্যাম, এই ত্রিফলা, ইংলিশ ত্রিফলা হয়তো আরও চেপে ধরবে। সেক্ষেত্রে আর্জেন্টিনার ডিফেন্সের যা অবস্থা তাতে কী হবে বোঝা যাচ্ছিল না, আমরা একটু টেনশনেই ছিলাম। কিন্তু যেটা দেখলাম সেকেন্ড হাফে আর্জেন্টিনার ডিফেন্সটা কিন্তু অনেক মজবুত করেই একটু আক্রমণে গতি বাড়ালেন ম্যাকঅ্যালিস্টাররা, এবং আর তাতেই কিন্তু জায়গা পেয়ে গেল ইংল্যান্ড। এবং সেই কারণেই তুমি যদি দেখো 55 মিনিটে একটা ভুল, লেসান্দ্রো মার্টিনেজের একটা বাজে ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে ডান প্রান্ত থেকে মর্গানকে লম্বা পাস বাড়ালেন হ্যারিকেন, এবং সেই বল মুহূর্তের মধ্যে ধরে ক্রস দিলেন মর্গান, এবং বলটা যে ক্রসটা এলো পায়ের টোকা দিয়ে জালে বল জড়িয়ে যেতে ভুল করেননি গর্ডন। 55 মিনিটে মানে আর্জেন্টিনা, আমরা শুধু সুইজারল্যান্ড ম্যাচটা তুমি যদি বাদ দাও, দেখো আমরা প্রতি ম্যাচেই আগে গোল খেয়ে যাচ্ছিল। তবুও আমরা, যেহেতু দলটার নাম ইংল্যান্ড এবং ইংল্যান্ড দুরন্ত ফুটবল খেলেছে, আমাদের মনে হচ্ছিল যে ইংল্যান্ডের বিরুদ্ধে দল গোল খেয়ে গেল, একটু যেন আর্জেন্টাইন সমর্থকরা চাপে পড়ে গেল। এবং যেটা দেখলাম যে গ্যালারিতে যখন গর্ডন গোলটা করলেন, ইংল্যান্ডের কিংবদন্তি, বিশ্বকাপে শেষবার যার গোলে ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারিয়েছিল, সেই ডেভিড বেকহ্যাম গর্ডনের গোলের পর গ্যালারিতে উচ্ছ্বাসে মাতলেন, এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম তার সঙ্গে। কিন্তু বেকহ্যাম মানে ভুলে গিয়েছিলেন তাঁর দলের সবথেকে সেরা খেলোয়াড়টাই আজকে মাঠে তার প্রতিপক্ষ। ইন্টার মিয়ামির মালিক হচ্ছেন বেকহ্যাম, সেই ইন্টার মিয়ামিতে মেসি খেলে। বেকহ্যাম মানে কিছুক্ষণের জন্য মনে হয় সেটা ভুলে গেলেন, জাতীয় দেশের গোল, কিন্তু বেকহ্যামের সেই সেলিব্রেশনটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেকেন্ড হাফের এই 55 মিনিটে গোলটা খাওয়ার পর দুটো জিনিস হলো শান্তনু। এক হচ্ছে আর্জেন্টিনা আক্রমণে গতি বাড়ালো, এবং ইংলিশ কোচ টুখেল সবথেকে যে বড় ভুলটা করলেন, ডিফেন্সিভ খেলতে শুরু করলো, পুরো দলটাকে লম্বা দীর্ঘাদেহী প্লেয়ারদের নামিয়ে তিনি ডিফেন্সে জোর দিলেন। এবং এই ডিফেন্সে জোর দিতে গিয়ে যে দলে মেসির মতো একজন প্লেয়ার রয়েছে, ক্রিয়েটার রয়েছে, এবং এই আর্জেন্টিনা দলটা এত ভালো ভালো প্লেয়ার, তাদের তুমি খেলতে দেওয়ার সুযোগ করে দিলে। একদম, তুমি ডিফেন্সে যেই গেলে আর্জেন্টিনা কিন্তু ফাঁকা জায়গা পেয়ে গেল। তুমি যদি দেখো 55 মিনিটে গোলটা হওয়ার পর আর ইংল্যান্ড সেইভাবে আর্জেন্টিনা ডি বক্সে সেইভাবে পৌঁছতেই পারলো না। এবং যেটা হচ্ছে, আর একটা কথা আমি তোমায় বলবো, মানে এই জন্যই এরা কিংবদন্তি, যে সুইডিশ কিংবদন্তি জলাতান ইব্রাহিমোভিচ এই ম্যাচের আগে বলেছিলেন যে এই ম্যাচটায়, আজকের এই ম্যাচটাতে হ্যান্ড অফ গড হবে না, কিন্তু লেফট লেগ অফ গড হবে। শান্তনু সেটাই হলো, কিন্তু মেসি গোল করতে পারলো না। সারাক্ষণ আমরা দেখলাম কিন্তু ছিল ডান পায়ের, এবং মেসি যে শুধু বা পা নয়, ডান পাটাও তার সমান চলে। এইখানেই আসছি আলোচনাটায়। সারাক্ষণ আমরা দেখলাম একদম টুখেল প্রথম থেকে মেসিকে একদম পুলিশ মার্কিংয়ে রাখলো, এবং যার ফলে মেসির পক্ষে বেশি নড়াচড়া করা কিন্তু খুব একটা সুবিধাজনক হয়নি বেশ। এবং সেইখান থেকে আমরা, তুমি যদি প্রথম হাফটা দেখো, সেইভাবে মেসি নড়াচড়া করতে পারেনি, এবং 55 মিনিটের মাথায় গোল খেলো। এবং তারপরে স্কালোনি আরও একটা কাজ করলো, সেটা হচ্ছে এই তোমার পরপর পারিদেস, লিসান্দ্রো, সিমিওনে, মলিনা, ট্যাগলিফিয়াকোকে তুলে নিয়ে ওটামেন্ডি, ডিপল, গঞ্জালেস এবং লাউতেরো মার্টিনেজকে নামালেন। এই চালটা স্কালোনির মানে একদম মাস্টার স্ট্রোক ছিল, এরা নামবেই। এবং ইংল্যান্ড ডিফেন্সে জোর দিতে গিয়ে মেসির ওপর যে মার্কিংটা তারা রেখেছিল, পুলিশ মার্কিং, সেইখান থেকে তারা নজরটা সরালো। ডিপল, মন্ট্রিয়েল এরা নাবার সঙ্গে সঙ্গেই মেসি কী করলো, কিছুটা ডান দিকে সরে গেল। যেই মেসি ডান দিকে সরে গেল, মার্কিংটা এড়োতে পারলো, এবং যে প্লেয়ারগুলো তোমার মেসিকে পুলিশ মার্কিং করছিল তারা কিন্তু
মেসির ওপর নজরটা যেই সরালো এবং মেসি ডান দিকে সরে গেল এবং এই লাউতারো মার্টিনেজ, ডিপল এরা নামতেই কিন্তু আর্জেন্টিনার খেলাটা পুরো বদলে গেল। এবং তারপর থেকে আর্জেন্টিনার একের পর, তুমি যদি খেলা দেখে থাকো তুমি দেখবে একের পর এক আক্রমণ কিন্তু আছড়ে পড়েছিল। ইংলিশ গোলকিপার পিকফোর্ড, সে যদি তার বেশ কিছু দুরন্ত সেভ না করলে এই ম্যাচটা আর্জেন্টিনা কিন্তু ওই 85 মিনিটে নয়, তার আগেই কিন্তু তোমার গোল পেয়ে যেতে পারত। কারণ 69 মিনিটে নিকো গঞ্জালেসের একটা হেড একদম গোলে ঢোকার সময় ঝাঁপিয়ে পড়ে দুরন্ত সেভ করেছেন পিকফোর্ড। 75 মিনিটে ম্যাকঅ্যালিস্টারের হেড বারে লেগে ফিরে এলো। এবং এইবার 85 মিনিটে সেই মেসির শর্ট কর্নার থেকে বল নিয়ে মেসি বাড়ালেন, সেখান থেকে বল পেয়ে এনজো গোল করে সমতা ফেরালেন, 1-1 হলো। তারপরে কিন্তু আমি কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আর্জেন্টিনা যখন 1-1 করে ফেলেছে আর ইংল্যান্ড কিছু করতে পারবে না। ঠিক দেখো সেটাই হলো। 90+2-তে সেই মেসির অ্যাসিস্ট, সেখান থেকে একটা বল বাড়ালো এবং হেডে গোল করে গেল লাউতারো মার্টিনেজ। সময় একদম শেষ প্রেমিক। এই ক্ষেত্রে স্পেন ভার্সেস আর্জেন্টিনা, স্পেনের খেলাও কিন্তু দেখেছো, স্পেন অনবদ্য খেলেছে সেমিফাইনালে। আর্জেন্টিনা কালকে ইংল্যান্ডের সাথেও কিন্তু ট্রেল করে লাস্ট 10 মিনিটে ম্যাচ বার করে নিল। তাহলে স্পেন ভার্সেস আর্জেন্টিনার মধ্যে কতটা টাফ কন্টেস্ট হবে বলে মনে করছো? দেখো দুটো দেশই আমি আবারও তোমাকে বলছি, স্পেনের কোচ ফুয়েন্তে এই বিশ্বকাপে যদি অন্যতম সেরা কোচ, ফ্রান্সকে হারিয়েছে সেমিফাইনালে, এই বিশ্বকাপের অন্যতম সেরা কোচ, অন্যতম মানে কি বলবো তুখোড় স্ট্র্যাটেজি, সেখানে কিন্তু ফুয়েন্তের ধারে পাশে কেউ নেই। প্রতিটা ম্যাচ ওরা, স্পেন এখনো পর্যন্ত 4-3-এ 7টা ম্যাচ খেলে ফেলেছে। প্রত্যেকটা ম্যাচ যদি দেখো, গ্রুপের 4টে ম্যাচ, 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, স্পেন 8টা ম্যাচ খেলে ফেলেছে। 8টা নয়, 7টা ম্যাচ খেলেছে। 7টা ম্যাচে কিন্তু তুমি স্পেনের খেলা কিন্তু 7 রকম। ওরা কিন্তু একদম প্রতিপক্ষকে নিয়ে একদম যাকে বলে চুলচেরা ময়না তদন্ত করছে, কার প্রতিপক্ষের কোথায় দুর্বলতা কোথায় শক্তি সেটাকে দেখে সেই মতো ফুয়েন্তে কিন্তু স্ট্র্যাটেজি সাজাচ্ছে। এবং ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের খেলা আমরা যা দেখেছি, যে অভূতপূর্ব ফুটবলটা স্পেন প্রথম মিনিট থেকে খেলেছে, সেটা যদি খেলে এই ম্যাচ ফাইনাল কিন্তু দুরন্ত একটা ম্যাচ উপহার দিতে চলেছে ফুটবল বিশ্বকে। এবং এই ম্যাচ দেখার জন্য 100 বার হাজার রাত জাগা যেতে পারে। এবং এই ম্যাচের ফলাফল কি হবে আমি জানি না। ম্যাচটা একদম 50-50 ম্যাচ। স্পেনের যে ছোট ছোট দুরন্ত ফুটবল প্রেমীরা দেখতে, এবং আর্জেন্টিনার, স্পেনকে এটা মাথায় রাখতে হবে, এই আর্জেন্টিনার শেষ মুহূর্তে ঝড় আর মেসি ম্যাজিক, এটা যদি স্পেন আটকাতে পারে, ওই 70-75 মিনিট থেকে আর্জেন্টিনা যে ফুটবলটা খেলতে শুরু করছে, সেটাকে যদি স্পেন আটকাতে পারে, তাহলে 2010-এর পর 16 বছর পর আবার স্পেনে যাবে, মাদ্রিদেই যাবে ওয়ার্ল্ড কাপ। কিন্তু আর্জেন্টিনার, আমি আবারও বলছি, এই আজকের শেষ 7 মিনিটের ঝড়, এটা যদি স্পেনের ফাইনালেও যদি আর্জেন্টিনা এই শেষ মুহূর্তে ঝড় তোলে এবং মেসি ম্যাজিক প্রতি মুহূর্তে, শেষ মুহূর্তে যখন পুরো প্রতিপক্ষ যখন ক্লান্ত হয়ে পড়ছে, তখন শেষে জেগে উঠছে এই ডিপল থেকে শুরু করে এনজো, লাউতারো মার্টিনেজরা, যেভাবে তাতে কিন্তু এই ফাইনাল কিন্তু অনবদ্য একটা ফাইনাল হতে চলেছে। অনেক ধন্যবাদ রেমিক তোমার সময়ের জন্য। আপনারা শুনলেন, আমরা কিন্তু ফাইনালের দিকে তাকিয়ে থাকবো। তার আগে 3rd-4th প্লেস ম্যাচ আছে, সেটা নিয়মের অ্যানালিসিস করব। আর আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।